লাজুকে অপমান করার শাস্তি বনলতাকে দিল অনুভবের মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি তো লাজুকে ডেকেছিল নিজের বাড়িতে। নিজের ঘরে বসেই যখন কথা বলছিল তখনই চলে এসেছিল অনুভব। আর অনুভব এসে লাজুকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে আর বলে, আপনার কি কোনো লজ্জা শরম নেই? আপনাকে আমি এত রকমভাবে অপমান করি, তারপরেও আপনি এখানে চলে আসলেন। আচ্ছা, আপনার স্বামী জানে যে আপনি এখানে এসেছেন? এই সমস্ত আউফাউ কথা বলে রীতিমতো লাজুকে আঘাত করতে থাকে। লাজু তখন কোনো কথাই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন স্ত্রী বলে, তুই একটু শান্ত হ কৃষ্ণ, এমন করে উত্তেজিত হয়ে পড়লে যে তুই শরীর খারাপ হয়ে যাবে তোর। কিন্তু অনুভব তখন বলে, কোনো শরীর খারাপ হবে না, বরং এই মেয়েটাকে দেখলে আমার অস্বস্তি আরও বাড়ে। ও যদি এই বাড়িতে আসা যাওয়া করে তাহলে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখন ঠাম্মি বলেন, না না কৃষ্ণ, তুই কেন এই বাড়ি থেকে বেরিয়ে যাবি? ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি, ও আর এই বাড়িতে আসবে না, তাহলে তোর কোনো অসুবিধা হবে না তো? তখন কৃষ্ণ বলে, ঠাম্মি ওকে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, না হলে আমার সহ্য হচ্ছে না। তখনই বনলতা বলে, আচ্ছা লাজু, তুই কেন বলতো এখানে এসেছিস? তোকে তো বারণ করেছিলাম। তুই জানিস না অনুভবের আর কোনো স্মৃতিশক্তি নেই, তোর কোনো স্মৃতি অনুভবের মাথায় আর নেই, সেই জন্য তুই আর আসিস না। এবারে অন্তত বোঝ যে এই বাড়িতে আসলে অনুভব ঠিক কতটা বিরক্ত হচ্ছে। তখনই লাজু বলে, ঠিক আছে বনলতা দিদি, আমি তো আর আসবো না। এর মাঝখানেই অনুভব বলে, বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপরেই লাজুকে বনলতা সাইডে নিয়ে গিয়ে কিছু কথা শোনাতে থাকে আর বলে, দেখেছিস তো যে কিভাবে অনুভব তোকে জাস্ট সহ্য করতে পারছে না। একটা কথা মাথায় রাখবি যে তোর এই বাড়িতে আসার আর কোনো দরকার নেই। তুই জানা গ্রামে ফিরে গিয়ে সুদেবের সাথে সংসার কর না। সুদেব তো তোকে যথেষ্ট ভালোবাসে, তাহলে তোর অসুবিধাটা কোথায়? লাজু বলে, আমার কিসে অসুবিধা আছে আর নেই সে বিষয়ে তুমি না হয় নাইবা জানলে বনলতা দিদি। তুমি তো ভালো শ্বশুর বাড়ি পেয়েছো, ভালো বর পেয়েছো, তুমি থাকো না। আমার ব্যাপারে তোমাকে একদম নাক গলাতে হবে না। আমি কি করব না করব সেটা আমি জানি, তাই আমার ব্যাপারটা আমার ওপরেই ছেড়ে দাও। আর শোনো, একটা কথা মিলিয়ে নিও, গ্রামে ফিরবো নাকি হোস্টেলে ফিরবো সেটা আমি জানি। আমি যখন নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি ডাক্তার হয়ে দেখাবো, তো যেভাবেই হোক না কেন আমি ডাক্তার হয়েই দেখাবো। তুমি আমাকে কিছুতেই আটকাতে পারবে না। এমনটাই বলছিল বনলতা। লাজু আর বনলতাকে শুনিয়ে দেয় যে বনলতা যেন তার জীবন নিয়ে বেশি নাক না গলায়। এরপরেই লাজু রীতিমতো অনুভবের কথা শুনে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই চলে এসেছে কিঙ্কিনি আর বলে, লাজু তুই কাঁদছিস কেন এইভাবে? কি হয়েছে? বনলতা তোকে কিছু বলেছে? কাকি তোকে কিছু বলেছে? আচ্ছা, আমি কাম্মার হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তখনই লাজু বলে, না, কেউ কিছু বলেনি, কাউকে কিছু বলার সুযোগই দেয়নি কিটকেল। সে নিজেই আমাকে এত অপমান করেছে যে অন্য কেউ কিছু বলার সুযোগই পায়নি। আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না গো বৌদি। এই বাড়িতে আসলেই আমাকে অনেক অপমানিত হতে হবে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি, তাই আর এই বাড়িতে আসতে চাই না। কিঙ্কিনি বলে, আসলে অনুভবের একদমই কিছু মনে পড়ছে না তোকে নিয়ে, তাই হয়তো ও এরকমভাবে তোকে অপমান করেছে, তোর সাথে খারাপ ব্যবহার করেছে। কিন্তু তুই ভাবিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, ওর সব স্মৃতি মনে পড়ে যাবে, শুধু তুই একটু অপেক্ষা কর। কিন্তু লাজু কোনোভাবেই আর বাড়িতে ফিরবে না বলে ঠিক করে বেরিয়ে যায়। বনলতা তো খুবই খুশি, তার মাকে ফোন করে বলে, জানো মা আজকে কি হয়েছে? তার মা তখন বলে, কি হয়েছে? এরপর অনুভব আর লাজুর পুরো ব্যাপারটাই খুলে বলে। তখনই সুনিতা বলে, খুব ভালো হয়েছে, তুই এত কিছু করেছিস, এত কারসাজি করেছিস, তাও অনুভবের থেকে লাজুকে আলাদা করতে পারিসনি। আর এই অ্যাক্সিডেন্টটাই লাজু আর অনুভবকে চিরদিনের মতন আলাদা করে দিয়েছে। এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে, তাই না? বনলতা বলে, আসলেই তাই। আমি তো ওই লাজুকে একদমই পছন্দ করি না। ও যে এই বাড়ি থেকে বিদায় নিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় একটা সুখবর। অন্যদিকে সুনিতা বলে, শোন, তুই যতটা পারবি অনুভবের সাথে এখন ভালো টাইম কাটানোর চেষ্টা কর, অনুভবকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা কর, তাহলে অনেক কাজই হয়ে যাবে। এরপরে ফোনটা কেটে দেয় বনলতা। তার মধ্যেই চলে এসেছে শ্রী এসে বলে, তোমার মতন মেয়েকে আর কি বা বলতে চাই, তবুও কিছু কিছু কথা বলতে আমাকে হবেই। কি লাভ পাচ্ছ এই সমস্ত কিছু করে? আমার তো এখন মনেই হচ্ছে যে তুমি ইচ্ছে করে অনুভবকে ছেড়ে রেখেছিলে যাতে ও মায়ের ঘরে গিয়ে লাজুকে অপমান করতে পারে। আজকে যদি আমার ছেলেটা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যেত, তখন কি হতো? তুমি যদি ওর দেখভাল করতে না পারো তাহলে বলে দাও, আমি একটা লোক সব সময় রেখে দেব। কিন্তু তুমি এইভাবে আমার ছেলেটার উপর অত্যাচার করো না বনলতা। বনলতা বলে, আন্টি তুমি এই সমস্ত কথা বলছো? এতদিন ধরে আমি তো অনুভবে দেখাশোনা করেছি, আমি তো অনুভবের খেয়াল রেখেছি, তুমি এই কথাগুলো আমাকে এইভাবে বলতে পারলে? শ্রী তখন বলে, কেন বলবো না? ও
অবশ্যই বলবো। আর তুমি আগে যা যা করেছো সেটা আমরা কেউই ভুলে যাইনি। তুমি চুরি করেছিলে, আর সেই তোমার চুরির অপবাদ একটা নিষ্পাপ মেয়েকে দিতে চেয়েছিলে, লাজুকে। সেই সময় আমরা লাজুকে অনেক খারাপ কথা বলেছিলাম, কিন্তু লাজু একবারের জন্যও বলেনি আসল চোরটা ছিলে তুমি। তারপরেও তুমি যা করেছো, একটার পর একটা অপরাধ করেছো, আবার বড় বড় কথা বলছো। অনুভবের এখন স্মৃতি নেই, তাই ওর যদি স্মৃতি থাকতো কখনোই তোমার সাথে থাকতো না। আমি সেটা খুব ভালো মতন জানি, কিন্তু যাই হোক, সবকিছু যখন ভগবান ঠিক করে দিতে চেয়েছিল তখন আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু আমার ছেলের আর কোনো ক্ষতি করার চেষ্টা করো না, খুব খারাপ হয়ে যাবে। আর লাজু আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছে, সে কথা আমি কখনোই ভুলতে পারবো না। অস্বীকার করবার জায়গাও নেই। লাজু যদি না থাকতো হয়তো আমার ছেলে আজকে সুস্থ হয়ে এই বাড়িতে ফিরতে পারতো না। তাই তুমি যে ব্যবহারটা করেছো সেটা একদমই ঠিক করোনি। লাজু মায়ের সাথে দেখা করতে এসেছিল, আর তুমি নিশ্চয়ই অনুভবকে বলেছিলে বা অনুভবকে কোনোভাবে শুনিয়েছিলে লাজু এসেছে, আর সেই জন্য আমার ছেলেটা ওইভাবে নিচে গিয়ে ওকে অপমান করেছে। আমি কিন্তু তোমাকে লাস্ট বারের মতন ওয়ার্নিং করছি বনলতা। বনলতা স্ত্রীর মুখে লাজুর প্রশংসা শুনে খুবই রেগে যায়, কিন্তু এটুকু বলে যে আমি অনুভবকে এখন আর ছাড়বো না। লাজুর সাথে ওর যেই খারাপ সম্পর্কটা তৈরি হয়েছে সেটা যাতে বজায় থাকে সেই চেষ্টাই বনলতা করবে। অন্যদিকে দেখা যায় অনুভবের কিছুতেই আর ঘুম আসে না। অনুভব ভাবে, কেন ওই মেয়েটাকে দেখলেই আমার মাথার মধ্যে আগুন জ্বলতে থাকে, কেন ওকে আমি বারবার অপমান করে ফেলি, কিছুই তো বুঝতে পারছি না। তখনই ল্যাপটপটা খুলে পুরনো কিছু ছবি দেখতে শুরু করে অনুভব, যেখানে লাজুর একটা ডাক্তারি পোশাক পরে একটা ছবি দেখতে পায়। আর সেটা দেখার পরেই ভাবে, আমার ল্যাপটপে মেয়েটার ছবি রয়েছে, কিন্তু কেন? ওই মেয়েটাকে তো আমি সহ্যই করতে পারি না, আর ওর ছবি এখানে আসলোই বা কি করে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অনুভবের মাথায় ঘুরতে থাকে। অন্যদিকে লাজু তো রাতে পড়তে বসেছে, কিন্তু পড়া তার আর মাথায় ঢোকে না। একটাই কারণ, খিটকেল তার সাথে অনেক বাজে ব্যবহার করেছে সেই জন্য। কিন্তু সেই সময় অনুভবের স্মৃতি বারবার করে মনে পড়ছিল লাজু। এদিকে সুদেব ভাবে, কিছুতেই আমি লাজুকে ওই লোকটার সাথে থাকতে দেব না। লাজু ওখানে ভালো থাকবে আর আমি এখানে কষ্ট পাবো, সেটাও আমি মেনে নিতে পারবো না। তাই ঠিক করে যেভাবেই হোক ভয় দেখিয়ে লাজুকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসবে। এরপর লাজুর হোস্টেলে চলে যায় সুদেব আর বলে, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুই আমার সাথে এক্ষুনি গ্রামে চল লাজু। কিন্তু লাজু বলে, আমি যাব না, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু থানায় তোমাকে যেতে হবে, পুলিশকে ফোন করে তোমার সমস্ত কুকীর্তির কথা বলে দেব। সুদেব বলে, আমাকে ভয় দেখাচ্ছিস তুই? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি যেটা ঠিক করেছি এবারে আমি সেটাই করব। আমি তোকে এখান থেকে নিয়ে যাব, দেখি কে আমাকে আটকায়। এই বলে লাজুর সাথে জড়াজড়ি করতে শুরু করে। কিন্তু লাজু ভাবে সে ফিরে যাবে না, যখন সে ফিরে যাবেই না, কেউ তাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, এমনটাই ভাবছিল লাজু।